স্কুল লেভেলে এর থেকে কঠিন কোশ্চেন হয়। আগের বার যে সাপ্লি পেয়েছিল এইবার সে পড়ে বলছে আমার কাছে তখন সে পড়েনি, এসএসসি তো এখন জানা করে বলছে 75-75ই পাবে। এই দুটো পড়লেই 67 মার্কস এমনি পেয়ে যাবে। এই সেমিস্টার থেকেই মানে আগের সেমিস্টারও হয়েছে, এই সেমিস্টারও যেন এখান থেকেই যেন টপার আসে। এবং সব থেকে বড় কথা শুধু টপার নয়, মিনিমাম মার্কসটা যেটা সব থেকে খারাপ স্টুডেন্টরাও যেন 60 থেকে 70%-এর উপর যেন নাম্বারটা পায়। ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। আমি সৌমদীপ স্যার, তোদের স্ট্যাটিস্টিক্স মাইনরের টিচার। তো জাস্ট সেম 1 আর সেম 3, সেম 1 শেষ হয়েছে, সেম 3 কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে এবং শেষও হয়ে যাবে। তো আমরা সেম 2 অ্যান্ড সেম 4 এদের স্ট্যাটিস্টিক্স মাইনরের কোর্স নিয়ে আমরা অলরেডি চলে এসেছি। তো খুব তাড়াতাড়ি সেমিস্টার 2 আর সেমিস্টার 4 স্টার্ট হতে চলেছে। তো এই শুরু হওয়ার আগে আমরা কিছুটা ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখে নিই যে আমাদের কী কী সাবজেক্ট, কী কী টপিক পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার এখানে আমাদের ডিসকাস করতে হবে, কোন কোন চ্যাপ্টারের মার্কস ডিভিশন কীরকম এবং কী কী প্যাটার্নের কোশ্চেন আসে বা আসবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা যেটা স্লাইডে দেখতে পাচ্ছি যে সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এর স্ট্যাটিস্টিক্স মাইনর রয়েছে। কী কী মেন টপিক রয়েছে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স 2, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্ট 1 পড়েছি সেমিস্টার 1 বা সেমিস্টার 3-তে, অ্যান্ড প্রবাবিলিটি থিওরি পার্ট 2। প্রবাবিলিটি থিওরি পার্ট 1 পড়েছি কিন্তু ওই একই সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে। তো আমরা 2-তে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি থিওরি দুটোরই কিন্তু পার্ট 2 আমরা শিখব এবং এটাতে অনেকটা হিউজ সিলেবাস কিন্তু আমাদের কভার আপ করতে হবে এবং হাতে কিন্তু সময় খুবই কম। তো এই হিউজ টপিকটার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমাদের রয়েছে ম্যাথামেটিক্স পোর্শন। থিওরির পোর্শন কিন্তু অনেকটাই কম্প্যারেটিভলি কম, যেটা সেম 1 বা 3-তে কিন্তু ছিল। তাই যাদের ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড খুব ভালো তাদের কাছে কিন্তু এটা খুব একটা গোল্ডেন অপরচুনিটি স্কোর করার জন্য। ইনফ্যাক্ট লাস্ট সেমিস্টারে কিন্তু এসএসসি থেকেই টপ 10-এর মধ্যে টপ হয়েছিল। ঠিক আছে, তো সেটা বলে রাখি 91 বা 92 সম্ভবত এই মার্কসটা তারা পেয়েছিল, যে স্কোর করেছিল আর কি। তো আমি যদি একটু চ্যাপ্টারগুলোর দিকে ডিটেলসে আসি, তো প্রথমেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স 2 অ্যান্ড প্রবাবিলিটি থিওরি টোটালটাতে রয়েছে আমাদের 3 ক্রেডিটস, কারণ 1 ক্রেডিট চলে যাচ্ছে হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা আমরা থিওরির জিনিসটা ডিসকাস করছি, এখানে টিএইচ লেখা রয়েছে, তার মানে থিওরি। তো আমি যদি সিলেবাসটার দিকে দেখি তাহলে প্রথমেই আমাদের যেটা চলে আসছে দ্যাট ইজ বাইভেরিয়েট ডেটা, যেটাকে আমরা অ্যাজ এ হোল বাইভেরিয়েট অ্যানালিসিসের মধ্যে আমরা রাখবো। তো এই বাইভেরিয়েট ডেটা বা বাইভেরিয়েট অ্যানালিসিসের প্রথমে আমাদের ডেফিনেশন জানতে হবে, স্ক্যাটার ডায়াগ্রাম, সিম্পল কোরিলেশন, লিনিয়ার রিগ্রেশন, প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার, সমস্ত কিছুই কিন্তু আমাদের বাইভেরিয়েট অ্যানালিসিস চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এই বাইভেরিয়েট অ্যানালিসিসের একটা সেকেন্ড পোর্শন হচ্ছে, মানে ওর আন্ডারেই রয়েছে র্যাঙ্ক কোরিলেশন, যেটাকে আমরা সেপারেট রেখেছি। র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে আমাদের মেনলি যেটা জানতে লাগে দ্যাট ইজ স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং তার ডেরিভেশন, অ্যান্ড কেন্ডালস মেজার্স অফ র্যাঙ্ক কোরিলেশন। কেন্ডালস র্যাঙ্ক কোরিলেশনটা মেনলি ফর্মুলা এবং প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, ডেরিভেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা আমরা মেন ক্লাসে ডিসকাস করব। তো এরপরে যে টপিকটা আমি আসছি সেটা এখানে লেখা রয়েছে অ্যানালিসিস অফ ক্যাটাগরিক্যাল ডেটা। এটা কম্প্যারেটিভলি এই 3টে টপিকের মধ্যে একটু লেস ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট টু নাম্বার ডিভিশন বা নাম্বার ওয়েটেজ, কারণ এখানে খুবই কম ওয়েটেজ থাকবে এবং অবভিয়াসলি এটা আমরা লাস্টে দেখব। এখানে আমাদের কন্টিনজেন্সি টেবল, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ অ্যাট্রিবিউট, আমরা ফার্স্ট সেমিস্টারে অ্যাট্রিবিউট পড়েছিলাম, সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কীরকমভাবে অ্যাসোসিয়েশন রয়েছে সেটা আমরা এই চ্যাপ্টারে শিখব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা লাস্টে শুরু করবো বলেছি, সেকেন্ডে আমরা স্টার্ট করবো হচ্ছে এই র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড পার্টিকুলার ডিস্ট্রিবিউশন। এটাই কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট জায়গা, যেটা পরবর্তীকালে ম্যাথস মেজরেও অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে। এখানে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল রয়েছে, র্যান্ডম ভ্যারিয়েবলের সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রয়েছে, পিএমএফ রয়েছে, পিডিএফ রয়েছে। এছাড়া আমাদের রয়েছে পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, সেখানে ইউনিফর্ম, বাইনোমিয়াল, পয়সো এবং নর্মাল, মেন এই 4টে ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের শিখতেই হবে এবং তাদের প্রপার্টিগুলোও জানতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা সিলেবাস প্রোফর্মা। দেখতেই পাচ্ছি মোটামুটি আমরা শুরু করব বাইভেরিয়েট অ্যানালিসিস বা বাইভেরিয়েট ডেটা দিয়ে, দেন আমরা চলে যাব র্যান্ডম ভ্যারিয়েবলে। মোটামুটি এটাই কিন্তু শিখতে আমাদের মোটামুটি 3 থেকে 4 মাস লেগে যাবে এবং তারপরে যে হাতে টাইমটা থাকবে সেখানে আমরা
অ্যানালিসিস অফ ক্যাটেগরিক্যাল ডেটা, এই পার্টটা আমরা করব। ঠিক আছে, তো এবার দেখে নিই, এবার দেখে নিই আমাদের কি কি বুকস আমাদের লাগবে। ঠিক আছে, তো যে যে বইগুলো আমরা লাগবে, লিস্ট অফ সাজেস্টেড প্র্যাকটিক্যাল তো আমাদের যা যা জিনিস রয়েছে প্রত্যেকটার ওপরই প্র্যাকটিক্যাল হবে, সেগুলোই কিন্তু আমাদের লেখা রয়েছে এখানে, যে প্র্যাকটিক্যাল কি কি টপিকের ওপর হচ্ছে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আমি করছি স্টুডেন্টের তরফ থেকে, বিকজ এটা কিন্তু প্রচুরবার আমার কাছে কোশ্চেনটা এসেছে একদম, যে আপনি কি প্র্যাকটিক্যালটাও করাবেন নাকি আপনি খালি থিওরিতে নিজের মাইক দেখাবেন? না, একদমই না, আমি প্র্যাকটিক্যালটাও করাবো, থিওরির সাথে সাথেই থিওরির যে টপিকগুলো থেকে প্র্যাকটিক্যালটা আসছে সেগুলো আমি দেখিয়ে দেবো, এবং তার সাথে সাথে সেগুলোর কিছু মানে যেগুলো আমাদের HW হয় আর কি, ডেইলি অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের মধ্যেও কিন্তু প্র্যাকটিক্যালগুলো কিন্তু থাকবে। এবং অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালটা আমি যেটা করাই সেটা হচ্ছে ক্যালকুলেটারের যেহেতু একটা প্রবলেম থাকে, এখন আমি ধরে ধরে ডিটেলস ক্যালকুলেশন যেগুলো আর পার্ট সেগুলো তো করানো সম্ভব হয় না, সেগুলো আমি টেবিল করে দেবো, স্টুডেন্টদের শুধু বাড়িতে সেই ক্যালকুলেশন পার্টটা করে ফাইনাল অ্যান্সারটাকে বসাতে হবে, আর কিছু না। আর এই এইচএসসিতে আমরা যে জিনিসটা দেখেছি, আমাদের ম্যাথামেটিক্স মেজরের জন্য আমরা এমনিতে মোটামুটি পপুলার আছি, কিন্তু আমাদের কাছে এরকমও স্টুডেন্টরা পড়ে যারা শুধুমাত্র মাইনর সৌম্যদীপ স্যারের কাছে পড়তে আসে, তারা মেজর এখানে পড়ে না কিন্তু শুধুমাত্র মাইনর স্যারের কাছে পড়তে আসে। তো স্যার কিন্তু আমাদের কোচিং সেন্টারের বাইরেও নিজের পোশাকটা দেখিয়েছেন, এবং স্যার যেটা বললেন পুরোপুরি যে আগের বছর 91 না 92 আমি যদি ভুল হয়ে গিয়ে থাকি, বেতুন কলেজের স্টুডেন্ট, সেই পার্টিকুলারলি বলতে পারি যে ইউনিভার্সিটি টপ করেছে আমাদের স্ট্যাটিস্টিক্সের জন্য। তো বিভৎস লেভেলের মার্কস এসছে। আপনি নিজের কথা নিজে বলবেন নাকি আমি বলবো? না, একদম। এই সেমিস্টারেও, থার্ড সেমিস্টারের পরীক্ষাতেও এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতেও যা করানো হয়েছে 100% কমন। এবং যে জিনিসটা আমি বলতে চাই, যে মেয়েটি হাইয়েস্ট পেয়েছিল সে রেগুলার ছিল ক্লাসে, কোনো ভিডিও করেনি, ভিডিও দেখে করেনি, ভিডিও পরে হয়তো দেখেছে, কিন্তু প্রত্যেক দিন ক্লাস কিন্তু সে করেছে, অনলাইন হোক অফলাইন হোক ক্লাস। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলে দিন একটু আপনি। হ্যাঁ, আমি প্রত্যেক দিনই মানে প্রত্যেক উইকে, প্রথম একটা দুটো উইক পরেই আর কি, প্রত্যেক উইকেই আর কি দুটো করে অ্যাসাইনমেন্ট আমাদের এখানে দেওয়া হয়, 4টে থেকে 5টা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কোশ্চেন থাকে, এবং একটা 1 সপ্তাহের টাইম পিরিয়ড দেওয়া হয়, সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু সেগুলোকে আমাদেরকে সাবমিট করতে হয়। এছাড়া এখানকার সব থেকে যে মেন মানে ইন্টারেস্টেড জায়গা সেটা হচ্ছে 25 ডেজ চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, ওটা তো দেওয়া হবেই, ওটা প্রত্যেক বাড়ি দেওয়া হয়, মানে 25 দিন আগে থেকে দেওয়া হয়, তারপর সেমিস্টারটা পিছিয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা ভাবি যে সেমিস্টারের ঠিক 5 দিন আগে অবধি চলবে, পরে দেখা যায় যে ওটা 5 দিন আগে অবধি চলছে না, সেমিস্টার পিছিয়ে গেছে। তো 25 ডেজ চ্যালেঞ্জটা শেষ করার পরেও আরো 25 ডেজ পিছিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা 25 ডেজ চ্যালেঞ্জটা কি প্রত্যেকদিন 5টা করে কোশ্চেন থাকে? তো প্রত্যেকদিন মিনিমাম 5টা করে কোশ্চেন থাকবে, মানে 125 খানা কোশ্চেন, মানে স্যার এতদিন ধরে পড়ানোর পরে আরো 125 খানা কোশ্চেন স্যার দিয়ে দেবেন ইচ এন্ড এভরি ডে, তোমাদের যাতে প্র্যাকটিসটা ঠিকঠাক করে হতে পারে। এবং সেই 25 ডেজ চ্যালেঞ্জের সলিউশনটা স্যার লাস্টে দিয়ে দেন। একদম, প্রত্যেকে তো খাতা চেক করা পসিবল না, প্রথমই বলে দিচ্ছি, বাট যাদের যেই কোশ্চেনে ডাউট থাকে তারা সেই সলিউশন থেকে কিন্তু পুরোপুরি জানতে পেরে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসাইনমেন্টের কিন্তু সলিউশন প্রায় দিয়ে দেওয়া হয়। এক্সাম এবার একটু বলে দিন, কটা করে এক্সাম নেওয়া হচ্ছে? মোটামুটি মাসে তো একটা করে টার্গেট নেওয়া থাকেই, না হলে 2 মাসে একটা, বা প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর একটা, মিনিমাম 3 থেকে 4টে, মানে এখানে আমরা মেন 3টে টপিক দেখলাম। এই 3টে স্লাইড যদি আমরা দেখি, এই যেখানে ব্যাক করে গেল, হ্যাঁ, এই যে এই 3টে টপিক, বাইভেরিয়েট অ্যানালিসিস অফ ক্যাটাগরিক্যাল ডেটা, র্যান্ডম ভ্যারিয়েবল। বাইভেরিয়েট অ্যানালিসিসের ওপর একটা 25 নম্বরের পরীক্ষা নিয়ে নেওয়াই যাবে, র্যান্ডম ভ্যারিয়েবলের ওপর একটা 25 নম্বরের পরীক্ষা নিয়ে নেওয়াই যাবে, এবং এটার উপর একটা 10 নম্বরের এক্সাম নিয়ে নেওয়া যাবে। তাহলে মিনিমাম আমাদের কিন্তু 60 মার্কসের এক্সাম এমনিতেই আমরা নিয়ে নিতে পারবো। তো মোটামুটি এই চ্যাপ্টারগুলোকে কভার আপ করলেই কিন্তু স্ট্যাটিস্টিক্সে কমন পাওয়া খুবই ইজি, এবং মার্কস স্কোর করা খুবই ইজি। তো মানে অ্যাভারেজ স্টুডেন্টরাই কিন্তু এখানে 70 থেকে 80% নাম্বার পায়, খুব কম পড়াশোনা করে, লিমিটেড পড়াশোনা। এবার আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্টের তরফ থেকে আপনাকে জিজ্ঞেস করছি, এই 4টে পার্টের মধ্যে দেখুন আমি স্ট্যাটিস্টিক্স কিছু জানি না, আপনি খুব ভালো করে জানেন, তো এই 4টে পার্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা কি, এবং কোন পার্টটা বলে সেটা পাস করে যাবে? সবথেকে ফাঁকিবাজ স্টুডেন্টরা কোনো বই পড়বে না, এসএসসি তে যেইটুখানি আমি লেখাচ্ছি শুধু সেইটুখানি পড়ে চলে যাক,
একদম টপের কাছাকাছি তারা নাম্বার পাবে, হয়তো দেখা গেল যে টপও করে যেতে পারে যদি একটুখানি করতে পারে। আমি তো বলতে পারি না খাতাটা নিয়ে চলে যেতে, কিন্তু খাতাটাকে মাথায় করে নিয়ে চলে যেতে, তাহলে কিন্তু নাম্বারটা পাবে। মানে এবারে এত সোজা কোশ্চেন এসে সেমিস্টার 1 এ, এত সোজা কোশ্চেন এসছে, স্কুল লেভেলে এর থেকে কঠিন কোশ্চেন হয়, স্কুল লেভেলে এর থেকে কঠিন কোশ্চেন হয়। আগের বার যে সাপ্লি পেয়েছিল এইবার সে পড়ে বলছে আমার কাছে তখন সে পড়েনি, এসএসসি তো এখন জান করে বলছে 75-75 পাবে। সে হয়তো পাবে না, কিন্তু এই কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। 65 পাক, খুব বেশি না 10 বা 20 নাম্বারে তো কাটা গেল, বাট সে আলটিমেটলি সাপ্লি পাস স্টুডেন্ট পাস করে বেরিয়ে যাচ্ছে। তো যেটা আপনি অ্যানসার দিলেন এই চারটের মধ্যে কোনটা পড়লে সেমিস্টার 2 তো ভালো নাম্বার পেয়েছে, বাহ, আর কোনো চিন্তা নেই তাহলে। ঠিক আছে, তো 1 2 3 4 চারটে পার্টের মধ্যে কোন পার্টটা স্টুডেন্টরা সবথেকে ভালো করে পড়বে? সবথেকে ভালো করে পড়তে গেলে এই দুটো পার্ট পড়েও যদি চলে যায় সে 67 মার্কস অ্যাটেম্প করতে পারবে আউট অফ 75। এই কোনো চিন্তা নেই। আর এটা থেকে শুধু আসবে 8 নম্বর। আমি একটু পরেই আসছি মার্কস ডিভিশন সম্বন্ধে। এই দুটো পড়লেই 67 মার্কস এমনি পেয়ে যাবে। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার পড়লে। ঠিক আছে, তো আর এই দুটো চ্যাপ্টার পড়তে হবে, তার কারণটা হচ্ছে এটা ম্যাথসেও পরবর্তী লাগবে, বিশেষ করে এই চ্যাপ্টারটা। এটা বোধহয় 5th সেমিস্টারে ম্যাথমেটিক্স আছে, এটা ম্যাথমেটিক্স মেজরে পুরোপুরি এটা আছে। তো একবার যদি পড়ো, একবার রিভিশন হয়ে যাবে, পরে যখন আবার পড়বে তখন ব্যালেন্স হয়ে যাবে জিনিসটা পুরোপুরি। একদম। আচ্ছা, তাহলে এবারে মার্কস ডিস্ট্রিবিউশনে চলে এবারে আমি মার্কস ডিস্ট্রিবিউশনে চলে আসছি এখান থেকে। আচ্ছা, তো মার্কস ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি দেখি, তো আমাদের মেইনলি স্ট্যাটিস্টিক্সে যে প্যাটার্নটা চালু হয়েছে নতুন এনইপিতে, 2 মার্কসের কোশ্চেন আসবে, 5খানা কোশ্চেন করতে হবে, অবশ্যই অর্থ থাকবে, অবশ্যই অর্থ থাকবে। মানে 7টা কোশ্চেন দেবে বা 8টা কোশ্চেন দেবে, এনি 5 করতে হবে, 10 নম্বর হয়ে গেল। এবং 2 মার্কসের কোশ্চেন, বেশি লেখার জায়গা নেই, অঙ্ক দিলে তো অঙ্কই করতে হচ্ছে, আর থিওরি দিলে বেশি না, 3 থেকে 4 লাইন। দেন চলে আসে 5 মার্কসের কোশ্চেন, 4টে করতে হবে, অবশ্যই অর্থ থাকবে, হয়তো 6টা দিল 4টে করতে হবে, 7টা দিল 4টে করতে হবে, 20 মার্কস হয়ে গেল। দেন এই জায়গাটা, এটা অনেকে ভয় পেয়ে যায়, 15 মার্কসের কোশ্চেন। স্ট্যাটে কোনো 15 মার্কসের কোশ্চেন হয় না, এটা হিস্ট্রি নয়। স্ট্যাটে যেটা হয় সেটা হচ্ছে 5 + 5 + 5, 6 + 6 + 3, 2 করে ব্রেক করতে পারে। তো মিনিমাম 15 মার্কসের মধ্যে কম করে 3টে কোশ্চেন থাকবেই, 3টের বেশিও হতে পারে, 3টে কোশ্চেন থাকবেই, কিন্তু একটা সেট হয় 15 মার্কসের। এরকম 3টে করতে হবে, অবশ্যই 5টা কি 6টা দেবে। এবার যেমন 6টা এসেছিল সেম 1-এ, 6টার মধ্যে 3টে করতে হয়েছিল। তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটাতেই অর রয়েছে, এবং অর থেকে 4টে 3টে 5টা সিলেক্ট করা কোনো ব্যাপারই নয়। এবং টোটাল রয়েছে আমাদের 75 মার্কস থিওরিতে। এছাড়া রয়েছে 25 মার্কস প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যাল নিয়ে বেশি ভাবার দরকার নেই। 75 মার্কসের থিওরিটা যদি খুব ভালো করে কেউ করতে পারে, অটোমেটিক ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালের কি টাইপের অঙ্ক হবে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নিয়ে আমরা যদি ফোকাস করি, এই 75 মার্কসটা কিন্তু চাপ হয়ে যাবে। তাই 75 মার্কসটাকে আমরা সিকিউর করব, অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালটা ডেভেলপ করে যাবে। কারণ কেউ 75-এ 75 পাচ্ছে, তার পক্ষে প্র্যাকটিক্যালে 0 পাওয়া সম্ভব নয়, সে চেষ্টা করেও পারবে না। সে অটোমেটিক্যালি 25 মার্কসের মধ্যে 20 পাবে, কম করে হলো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে পার্টটাতে আমরা চলে আসব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই আমাদের বলে দেবে কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাকে কিচ্ছু বলতে হবে না। এই জিনিসটাই কিন্তু বলে দেবে। আমি সেই মতো করেই লিখেছি, যদিও আমি আগে বাইভেরিয়েট অ্যানালিসিস লিখেছি, কারণ এটা দিয়ে আমরা শুরু করব। লেখার ইচ্ছা ছিল এটা আগে, কিন্তু এটা দিয়ে আমরা স্টার্ট করব না, করব বাইভেরিয়েট দিয়ে। কারণ বাইভেরিয়েটে কিছু থিওরিটিক্যাল পোর্শন আছে, একটু বোঝার ব্যাপার রয়েছে। র্যান্ডাম ভ্যারিয়েবল শুরু হয়ে যাওয়া মানে অঙ্কের পোর্শনে চলে আসা। তো এখানে রয়েছে 25 মার্কস। র্যান্ডাম ভ্যারিয়েবল অ্যান্ড পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, যেটা বারবার বলছিলাম, অয়নদাও বলছিল যে খুব ইম্পর্টেন্ট, 42 নম্বর এখান থেকে রয়েছে। এবং এটা কিন্তু ম্যাথস মেজরে আমাদের লাগবেই, সেমিস্টার 5-এ লাগবেই। তো এই 42 মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 25 নম্বর হয়তো একটু কম প্রিপারেশন হলেও হবে, কিন্তু এই 42 মার্কসের প্রিপারেশন যেন ভালো হয়। তাহলে এই 42 মার্কস আমি এখান থেকে স্কোর করতে পারছি। তাহলে দেন আমরা চলে যাব ইম্পর্টেন্ট 25 মার্কস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যানালিসিস অফ ক্যাটাগরিক্যাল ডেটা, পিওর স্ট্যাটের চ্যাপ্টার, এখান থেকে 8 মার্কস রয়েছে। ঠিক আছে, এবার কেউ যদি মনে রাখে কারোর চাপ লাগে এখান থেকে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন পড়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। সে যদি এখান থেকে 67 মার্কস ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারে, 67-এ যদি সে 65ও পায়, তাহলেও 75-এ সে 65 স্কোর করতে পারছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পুরো সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এর স্ট্যাটিস্টিক্স মাইনরের সিলেবাস
মার্কস ডিভিশন, কোশ্চেন প্যাটার্ন। তো আমার মনে হয় যে এবারেও আমরা আশা করি সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর টপার এসএসসি থেকেই পাবো, এবং এটা আমাদের 10 ইয়ার্সের একটা প্রজেক্ট, যে 10 বছর ধরে আমরা টপার শুধু এখান থেকেই করতে চাই। তো এই হচ্ছে মেন বক্তব্য। এবার যারা অ্যাডমিশন নিতে যাও, অলরেডি তো স্ক্রিনের মধ্যে নাম্বার ভিজিবল আছে, তবু আমি একবার লিখে দিই যে যদি অ্যাডমিশন নিতে যাও তাহলে কোন নাম্বারে তোমরা কল করবে। অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সেমিস্টার 1 এর পরীক্ষা হয়ে গেছে, সেমিস্টার 3 এর পরীক্ষা বাকি আছে। একটা কথা বলে দেওয়া ভালো যে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 কিন্তু একসাথেই পড়ানো হবে। যেভাবে সেমিস্টার 1 আর 3 পড়ানো হয়েছে, সেমিস্টার 2 আর 4ও কিন্তু একসাথেই পড়ানো হবে। তো কারো পরীক্ষা আগে হয়, কারো পরীক্ষা পরে হয়, বাট পরীক্ষার আগেই সিলেবাস শেষ করে দেওয়া হয়। এবার যেরকম সেমিস্টার 1 এর কিন্তু প্রায় 15 থেকে 20 দিন আগে পরীক্ষার অনেক আগেই সিলেবাস শেষ করে দেওয়া হয়। যেটা সবার আগে শুরু হবে সেই পরীক্ষার অনেক আগে সিলেবাস শেষ করে একদম। তো মোটামুটি থার্ড সেমিস্টারের 2 মাস আগে সিলেবাস শেষ হয়ে গেছে, আর ফার্স্ট সেমিস্টারের 20 দিন আগে সিলেবাস শেষ হয়ে গেছে। তো সিলেবাস আগেই শেষ হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। পরীক্ষা যার পরে হোক কি না হোক যায় আসে না, বাট পড়ানো কিন্তু একসাথে হবে, বিকজ সিলেবাসটা সেম। বারবার করে বলছি, এরকম হতে পারে যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের কিছু কোশ্চেন কমন স্টার্টে পড়েনি, বাট সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে হতে পারে যে কিছু কোশ্চেন তোমার কমন পড়ে গেল। সেকেন্ড সেমিস্টারে যে কোশ্চেনটা এসেছে ফোর্থ সেমিস্টারে সেম কোশ্চেন এসেছে, বিকজ সিলেবাসটা তো পুরোপুরি সেম। তাহলে তোমরা এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে 6291 নিজেই নাম্বার ভুলে গেছি, 6291997895। এটা হচ্ছে এসএসসির ম্যানেজমেন্টের নাম্বার। এই নাম্বারে তোমরা কল করবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে। তোমাদের একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, নিজের সেমিস্টারের ওরিয়েন্টেড একটা গ্রুপের মধ্যে তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে। দেন একটা ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের আমাদের যে এক্সক্লুসিভ অ্যাপ আছে, সেই অ্যাপের নাম হচ্ছে প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে অয়ন চক্রবর্তী ক্লাসেস। এটা প্লে স্টোরেই অ্যাভেলেবেল আছে, অথবা আমাদের ম্যানেজমেন্ট তোমাদেরকে লিংক দিয়ে দেবে। সেই লিংকে কি তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে যে ক্লাসগুলো আমরা প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি যে ক্লাসগুলো করাবো, প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু ওই অ্যাপের মধ্যে রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে। এবং ক্লাস শুধুমাত্র না, ক্লাসের যে ক্লাস নোট এই যে আমরা লিখছি, এটা পুরোপুরি পিডিএফ করে কিন্তু তোমরা ইচ অ্যান্ড এভরি ক্লাসের ভিডিওর নিচেই পেয়ে যাবে। অ্যাসাইনমেন্টের জন্য আলাদা ফোল্ডার বানানো আছে, সেখানে তোমরা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। পুরো স্টাডি মেটেরিয়ালের জন্য আলাদা ফোল্ডার বানানো আছে, ওখানে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো ফুল অন সাপোর্ট 10 ইয়ার্সের জন্য আলাদা ফোল্ডার বানানো আছে, 10 ইয়ার্সে তোমরা কোশ্চেন এবং তার সলিউশন পেয়ে যাবে। তো ফুল অন যে সাপোর্টটা, যেটা একটা মাইনর স্টুডেন্টদের দরকার, সেটা কিন্তু তোমরা দিচ্ছি। বারবার করে বলছি, স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি স্যারের পারমিশন নিয়ে আমি নিজে পার্সোনালি আরেকটা ভিডিও বানাবো, যে কেন আমাদের স্ট্যাটিস্টিক্স মাইনরটা বেশি ইম্পর্টেন্ট ডিফারেন্ট মেজর স্টুডেন্টদের জন্য। শুধুমাত্র ম্যাথামেটিক্স না, স্ট্যাটিস্টিক্স মাইনর কিন্তু আরো অনেক মেজর সাবজেক্টে ছড়িয়ে আছে, তাদের কিন্তু স্ট্যাট মাইনর পড়তেই হবে। লাইক ইকোনমিক্স, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানাবো, চেষ্টা করবো স্যার যদি আসতে পারে, বা যদি আমি একাই বানাতে পারি তার রেসপেক্টে আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো সবাইকে সেমিস্টার 2 কে অল দ্য বেস্ট। স্যার আপনি আপনাদের কিছু বলে দিন একটু। হ্যাঁ, সবাইকে অল দ্য বেস্ট। আমি যেটা বারবার বলছিলাম, আমার কিন্তু টার্গেট হচ্ছে এই সেমিস্টার থেকেই, মানে আগের সেমিস্টারও হয়েছে, এই সেমিস্টারও যেন এখান থেকেই যেন টপার আসে। এবং সবথেকে বড় কথা, শুধু টপার নয়, মিনিমাম মার্কসটা, যেটা সব থেকে খারাপ স্টুডেন্টরাও যেন 60 থেকে 70%-এর উপর যেন নাম্বারটা পায়। এটা হচ্ছে আমাদের মিশন, মানে প্রত্যেকে যেন এক ধাক্কায় বেরিয়ে যায়, প্রত্যেকে যেন একবারে সে কমপ্লিট করতে পারে। এবং খুব বেশি চাপ কিন্তু পড়বে না। স্ট্যাটিস্টিক্স মাইনরে যেভাবে পড়ানো হচ্ছে, শুধু দিনের দিন জিনিসটাকে রেডি করে নিতে পারলেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 1.5 ঘন্টার মতন ক্লাস হয়, মাঝে মাঝে ছোট ক্লাস হতে পারে। তো 2 দিন সপ্তাহে ক্লাস হচ্ছে, এইটুকুনি তোমরা আই থিঙ্ক করতে পারবে মেজরের চাপ থেকে টাইম বের করে। তো আর বেশি দেরি করবো না, আর বেশি বড় করবো না ভিডিওটা। সবাইকে সেমিস্টার 2 এর জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।